হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। আমরা এই ক্লাস 11-এর যেখানে লাস্টে শেষ করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্টিং করেছিলাম, যার নাম হচ্ছে রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন, মানে এক্সিলেটরি সিস্টেম। সেখানে আমরা জেনেছিলাম কিডনির অবস্থান, একটা কিডনিকে যদি আমরা প্রস্তুচ্ছেদ করি তার ভিতরে কি কি দেখতে পাবো। ডাক্ট অফ বেলিনি কি আমরা জেনেছিলাম। তো সেখানে শর্টে কিডনির স্ট্রাকচারে যেটা আমি বলেছিলাম যে একটা কিডনি যার অবস্থান আমাদের উদরগহ্বরে, উপরে দুটো ছোট্ট ত্রিভুজ আকারের গ্রন্থি থাকে যার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, সেটা একটা হরমোনাল গ্ল্যান্ড। সেখান থেকে যে নালীর মাধ্যমে কিডনি দিয়ে পরিস্রুত তরল নিচে দিকে নেমে আসে, কিডনি থেকে বাইরের দিকে নেমে আসে, তার নাম হচ্ছে গোবিনী। সেই গোবিনী এসে যে থলিতে ওপেন হয়, গোবিনী যে থলিতে ওপেন হয় তাকে বলা হয় ইউরেথ্রা বা মূত্রাশয়। তাহলে কিডনি দিয়ে আসে গোবিনী, সেটা মূত্রাশয় দিয়ে, মূত্রনালী দিয়ে দেহের বাইরে নির্গত হয়। এবার একটা কিডনির ভিতরে বা বৃক্কের ভিতরে এক্স্যাক্টলি কি থাকে সেইটা প্রস্তুচ্ছেদ করতে গিয়ে আমি বলেছিলাম যে সেখানে অ্যাপ্রক্সিমেটলি 10 লক্ষ নেফ্রন থাকে। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক নেফ্রন, এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। তো একটা কিডনিতে যদি অ্যাপ্রক্সিমেটলি 10 লক্ষ নেফ্রন থাকে, তাহলে দুটো কিডনিতে 20 লক্ষ মতো নেফ্রন একটা মানুষের দেহে উপস্থিত আছে। এবং আরও আমি বলেছিলাম যে নেফ্রনগুলো কিডনির বাইরের দিকে পরিধিস্থ অঞ্চলে অবস্থান করে তাকে বলা হয় সুপারফিশিয়াল নেফ্রন বা কর্টিক্যাল নেফ্রন বলা হয়, তার পরিমাণই বেশি 85%। আর জাক্সটামেডুলারি নেফ্রন, যেটা নর্মালি ফাংশন করে না, কিন্তু যখন ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে তখন এরা ফাংশনে স্টার্ট করে, সেখানে অল্প নেফ্রন অবস্থিত, সেটা হচ্ছে মেডুলারি নেফ্রন বা জাক্সটামেডুলারি নেফ্রন বলা হয়। দুটো কিডনিতেই সুপারফিশিয়াল নেফ্রন আর জাক্সটামেডুলারি নেফ্রন কি আমি গতদিনই আইডিয়া দিয়েছিলাম। এবারে যদি আমরা একটা বৃক্কের নেফ্রনটাকে যদি ইন ডিটেলস একটু জানার চেষ্টা করি, নেফ্রন সম্পর্কে কিছুই জানো না যদি এটা বলো, তাহলে ক্লাস 11-এ উঠে এটা খুবই অড দেখায়। কারণ নেফ্রনের গঠন এবং চিত্র প্রত্যেকেরই আঁকতে হয়েছে প্রিভিয়াস ক্লাসগুলোতে। তো সেখান থেকে খুব শর্টে যদি আমরা নেফ্রনটাকে এটা নেফ্রনের গঠন যদি আমরা দেখতে চাই, তবে প্রথমেই প্রত্যেকটা নেফ্রনকে দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যালফিজিয়ান কার্পাসল, আর পুরো যে নালীটা রয়েছে সেটাকে বৃক্কীয় নালিকা বা রেনল টিবিউল বলে। ম্যালফিজিয়ান কার্পাসল আবার দুটো স্ট্রাকচার নিয়ে অ্যাকচুয়ালি ম্যালফিজিয়ান কার্পাসলটা তৈরি হয়। ম্যালফিজিয়ান কার্পাসল যেটা আছে সেটা একটা ক্যাপসুলের আকারে ঢাকা রয়েছে, তাকে বলা হয় ব্যামান ক্যাপসুল। এবং তার ভিতরে, ব্যামান ক্যাপসুলের ভিতরে একটা নালী দিয়ে রক্ত প্রবেশ করে, তাকে বলা হয় অন্তর্মুখী ধমনিকা, তাকে বলা হয় অন্তর্মুখী ধমনিকা
বা অ্যাফারেন্ট আর্টেরিওল, সেইটা গ্লোমেরুলাসের ভেতর প্রবেশ করার পরে এরকম 50টা মতন ভাগে সরু সরু মাইনিউট সূক্ষ্ম সূক্ষ্ম নালীতে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গিয়ে প্রত্যেকটা নালী তারা ওই ব্যায়ামনা ক্যাপসুলের ভেতরে যে যা সেপারেট নালী অবস্থান করে, একটা জড়ানো পেঁচানো নালী হিসেবে অবস্থান করে, করার পরে ওই 50টা নালী আবার সব এসে একটা নালীতে বিভক্ত হয়ে একটা সরু নালিকা হিসেবে বাইরে বেরোয়, তাকে বলা হয় বহির্মুখী ধমনিকা বা ইফারেন্ট আর্টেরিওল। তাহলে কি বললাম? একটা হচ্ছে গ্লোমেরুলাস, যেটা ভিতরে অবস্থান করে আছে একটা অন্তর্মুখী ধমনিকা, যার ভিতর দিয়ে রক্ত আসে, এসে এই সূক্ষ্ম সূক্ষ্ম সরু নালীতে যেগুলোতে বিভক্ত হয়ে যায় অন্তর্মুখী ধমনিকাটা, সেইটাতে প্রবেশ করে, তারপরে রক্তগুলো আবার সব এক জায়গায় হয়ে বহির্মুখী ধমনিকা দিয়ে দেহে ফিরে যায়, নেফ্রন থেকে ব্যাক করে ফের ব্লাড স্ট্রিমে ফিরে যায়। যেটা দিয়ে রক্ত আসে সেই অন্তর্মুখী ধমনিকার ব্যাসার্ধটা বলছে তুলনামূলক বেশি হয় কার থেকে? বহির্মুখীর থেকে। ফলে কি হয়, বেশি পরিমাণে রক্ত প্রবেশ করে, মানে চাপটা বেশি থাকে, অ্যাকচুয়ালি ব্যাসার্ধটা বেশি হওয়ার জন্য বেশি পরিমাণে রক্ত এখানে আসে। আসার জন্যে এই সরু সরু নালিকা দিয়ে যখনই রক্ত প্রবেশ করে তখনই এর মধ্যে একটা প্রেশার তৈরি হয়, কারণ অনেকটা রক্ত এনে সরু সরু নালিকার মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিচ্ছে, এবং যে নালিকা দিয়ে রক্তটা বেরোচ্ছে তার ব্যাসার্ধটা অন্তর্মুখীর থেকে কম হয়। ফলে আসছে এখান থেকে বেশি রক্ত, যাচ্ছে এখান থেকে কম রক্ত, ফলে এর ওপর একটা প্রেশার তৈরি হয়। তার জন্যেই এখান থেকে ওই ব্লাডের চাপের ফলে রক্তে অবস্থিত বিভিন্ন পদার্থ সাথে প্রচুর পরিমাণে জলের ফিল্ট্রেশন ঘটে তারা গ্লোমেরুলাস থেকে ব্যায়ামনা ক্যাপসুলে প্রবেশ করে। তাহলে যে ক্যাপসুলটা দিয়ে ঢাকা থাকে ম্যালফিজিয়ান ক্যাপসুল, তাকে বলা হয় ব্যায়ামান ক্যাপসুল, ব্যায়ামান একটা বিজ্ঞানীর নাম। আর এর ভিতরে যে পেঁচানো সূক্ষ্ম সূক্ষ্ম নালী অবস্থান করে তাকে বলা হয় গ্লোমেরুলাস। তো গ্লোমেরুলাসের সাথে যে পোর্শনটা ব্যায়ামনা ক্যাপসুলের অবস্থান করে তাকে বলা হয় ভিসেরাল স্তর, আর বাইরের দিকের লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল স্তর। তাহলে একটা ম্যালফিজিয়ান কার্পাসুলের দুটো পোর্শন, একটা হচ্ছে ব্যায়ামান ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। ব্যায়ামান ক্যাপসুল হচ্ছে বাইরের দিকের আবরণীটা, যেটা ক্যাপসুল, যার মধ্যে গ্লোমেরুলাসটা অবস্থান করে। সেই ব্যায়ামান ক্যাপসুলের দুটো স্তর, একটা হচ্ছে প্যারাইটাল স্তর যেটা বাইরের দিকে থাকে, আর একটা হচ্ছে ভিসেরাল স্তর যেটা ভিতরের দিকে থাকে। এবং এই ভিতরের দিকে যে স্তরটা রয়েছে ভিসেরাল স্তর, সেখানে কিছু স্পেশাল টাইপের চ্যাপ্টা চ্যাপ্টা এরকম আকৃতির কোষ দিয়ে গঠিত হয়। কোনটা? ব্যায়ামান ক্যাপসুলটা। ব্যায়ামান ক্যাপসুলের ভিতরের যে লেয়ার ভিসেরাল স্তর, সেইটা যে কোষ দিয়ে তৈরি হয় তাকে বলা হয় পোডোসাইট কোষ। তাহলে ব্যায়ামনা ক্যাপসুলের ভিতরে যে কোষ দিয়ে তৈরি হয় তাকে বলা হয় পোডোসাইট কোষ বা পোডোসাইট সেল। এবং এই পোডোসাইট সেলগুলোর ছোট্ট ছোট্ট ক্ষণপথ থাকে, মানে পেডিসেল থাকে, তাকে বলা হয় পেডিসেল। পোডোসাইট কোষে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষণপথ আকৃতির থাকে, তাকে বলা হয় পেডিসেল। মানে যদি আমি কোষটা এখানে সিম্পলি আঁকি তাহলে এরকমভাবে থাকবে, এবং এরকমভাবে পোডোসাইট কোষগুলো পরপর পরপর সিকোয়েন্সলি অবস্থান করে থাকে, এরকমভাবে অবস্থান করে থাকে। এবং এই পোডোসাইট কোষের মধ্যিখানে সূক্ষ্ম সূক্ষ্ম গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকে বলা হয় ফিল্ট্রেটিং স্লিট বা পরিস্রাবক ছিদ্র, যার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ছিদ্রটার সাইজ এমনই হয় যে এখান থেকে যে ব্লাড প্রবেশ করে গ্লোমেরুলাসের ভিতরে, সেই ব্লাডের কোনো কণিকা এদিক থেকে এদিকে আসতে পারবে না সাইজ বড় হওয়ার জন্য। কিন্তু ওই ব্লাডে অবস্থিত জল এবং জলের সাথে মিশে থাকা প্রচুর পরিমাণে অ্যামোনিয়া, ইউরিয়া, বিলিরুবিন, ক্রিয়েটিনিন, এই ধরনের ক্ষতিকারক বস্তুগুলো সব পাস করে করে এপাশে চলে আসে। কোথা দিয়ে আসে? না ওই পরিস্রাবক ছিদ্রর মধ্যে দিয়ে আসে, যে ছিদ্রটা পোডোসাইট কোষগুলোর মধ্যে যে গ্যাপটা থাকে তাকে বলে।
তাহলে কি বললাম, পরিষ্কার করে যদি আরেকবার বলি যে একটা নেফ্রন দুটো পোর্শন দিয়ে তৈরি, একটা হচ্ছে ম্যালফিজিয়ান কার্পাসল, আর একটা হচ্ছে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউল। ম্যালফিজিয়ান কার্পাসল আবার দুটো পোর্শন দিয়ে তৈরি, একটা হচ্ছে ব্যামন ক্যাপসুল যেটা বাইরের দিকে থাকে এবং যেটা দুটো স্তর দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে প্যারাইটাল স্তর যেটা বাইরের পোর্শন, আর একটা হচ্ছে ভিসেরাল স্তর। ভিসেরাল স্তরটা যে কোষ দিয়ে তৈরি হয় তাকে বলা হয় পোডোসাইট কোষ। পোডোসাইট কোষগুলোর মধ্যে যে গ্যাপ থাকে তাকে বলা হয় ফিল্ট্রেশন স্লিট বা পরিস্রাবক ছিদ্র, যেখান থেকে অ্যাকচুয়ালি গ্লোমেরুলাসে রক্ত যেখান দিয়ে আসে তাকে বলা হয় অন্তর্মুখী ধমনিকা, এবং রক্ত সূক্ষ্ম সূক্ষ্ম 50টা নালীর মধ্যে প্রবেশ করে, তারপর আবার এক জায়গায় হয়ে বহির্মুখী ধমনিকা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু গ্লোমেরুলাসে থাকাকালীন রক্তের ভিতরে অবস্থিত প্রচুর পরিমাণে জল আর জলের সাথে মিশে থাকা দেহের ক্ষতিকারক বস্তুগুলো ফিল্ট্রেশন স্লিট দিয়ে মানে পোডোসাইট কোষের গ্যাপ দিয়ে দিয়ে চলে আসে ব্যায়ামানো ক্যাপসুলের মধ্যে। ম্যালফিজিয়ান কার্পাসল ছাড়াও বৃক্কের একক নেফ্রনের গঠনের আরেকটা অন্যতম পোর্শন হচ্ছে রেনাল টিবিউল, বৃক্কীয় নালিকা। সেটা কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়? বৃক্কীয় নালিকা মেনলি 3টে পোর্শন দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা পিসিটি, যাকে বলা হয় নিকটবর্তী সংগ্রাহী নালিকা। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা নিকটবর্তী সংগ্রাহী নালিকা গ্লোমেরুলাস থেকে শুরু হয়ে হেনলে লুপ পর্যন্ত বিস্তৃত থাকে এবং এই অংশে বিভিন্ন রিঅ্যাবজর্পশনের কাজ হয়। যেরকম গ্লুকোজ প্রচুর পরিমাণে এই জায়গায় রিঅ্যাবজর্পশন হয়, হয়ে তারা যখন এখান থেকে ব্লাড থেকে পরিশ্রুত তরল যেটা আসে ব্যায়ামান ক্যাপসুলে, সেটা যখন পিসিটি হয়ে নিচের দিকে নামে, সেখান থেকে প্রচুর মেটেরিয়ালস যারা রিঅ্যাবজর্পশন হয়ে পুনরায় ব্লাডে ফিরে যায়। তো অল্প পরিমাণে জলও রিঅ্যাবজর্পশন হয়, তার সাথে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হয়, হয়ে ব্লাড স্ট্রিমে ফিরে যায়। এই পরাসংবর্ত নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা নিকটবর্তী সংগ্রাহী নালিকার ঠিক পরেই অবস্থান করে হচ্ছে হেনলির লুপ, যেটা একটা ইউ আকৃতির লুপ। বিজ্ঞানী হেনলি এটা প্রথম আবিষ্কার করেছিল। যেখানে একটু ভালো করে হেনলির লুপটা অবজার্ভ করলে দেখা যাবে সেখানে দুটো বাহু দিয়ে তৈরি। একটা ইউ মানে দুটো বাহু হবে কি না, একটা অধোগামী আর একটা ঊর্ধ্বগামী। তরল যখন পিসিটি হয়ে হেনলির লুপ হয়ে পরবর্তী নালিকাতে প্রবেশ করছে, তার মানে একটা এখানে অধোগামী হচ্ছে আর একটা ঊর্ধ্বগামী হচ্ছে। এবার এই অধোগামী যেটা আছে সেটা খুব ভালো করে লক্ষ্য করা গেছে যে এর অর্ধেকটা পোর্শন, অধোগামীর অর্ধেকটা পোর্শন খুব মোটা প্রাচীর বিশিষ্ট নালী দিয়ে তৈরি হয়। তাই জন্য কে বলা হয় পুরু প্রাচীর বিশিষ্ট অধোগামী নালী। তারপরই ঠিক চলে আসে পাতলা নালী বিশিষ্ট অধোগামী হেনলির লুপের একটা অংশ। তাহলে অধোগামীর দুটো পোর্শন, একটা পুরু প্রাচীর বিশিষ্ট অধোগামী হেনলির লুপ আর একটা পাতলা প্রাচীর বিশিষ্ট অধোগামী হেনলির লুপ। এবার আসছে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে প্রথমে আসবে পাতলা প্রাচীর বিশিষ্ট হেনলির লুপ, তার মানে এখান থেকে এতটা পর্যন্ত হেনলির লুপটা হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট, আর উপর দিকটাও পুরু প্রাচীর বিশিষ্ট, ঊর্ধ্বগামীরও উপর দিকটা পুরু প্রাচীর বিশিষ্ট। তাই হেনলির লুপের 4টে পোর্শন, একটা হচ্ছে পুরু বা মোটা প্রাচীর বিশিষ্ট অধোগামী বাহু, তার নিচে আছে পাতলা প্রাচীর বিশিষ্ট অধোগামী বাহু, তারপরে আছে হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট ঊর্ধ্বগামী বাহু, এবং তারপরে হচ্ছে পুরু প্রাচীর বিশিষ্ট ঊর্ধ্বগামী হেনলির লুপ। এই 4টে পোর্শন দিয়ে হেনলির লুপ তৈরি হয়। কী কাজ হয় এখানে সেটা ইন ডিটেলস পড়াবো। এখানে কাউন্টার কারেন্ট মেকানিজম হয়।
কাউন্টার কারেন্ট মানে হচ্ছে হেনলি লুপের ভিতরে এবং বাইরের তরলের মধ্যে বিভিন্ন মেটেরিয়ালের এক্সচেঞ্জ করে। কি মেটেরিয়াল? না বিভিন্ন লবণ, মেনলি NaCl, এবং জলের আদান প্রদানের মাধ্যমে মূত্রের ঘনত্ব বজায় রাখে। মানে দেহে জলের সাম্যাবস্থাও বজায় রাখতে সাহায্য করে, আবার মূত্রের মধ্যেও তরলের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। মানে এখানে অব্লিগেটরি জলের পুনঃশোষণ হয় হেনলি লুপে। অব্লিগেটরি মানে বাধ্যতামূলকভাবে জলের পুনঃশোষণ হবেই। জল দেহে যত পরিমাণে থাক না কেন, কাউন্টার কারেন্ট মেকানিজমের মাধ্যমে হেনলি লুপের মধ্যে তরল আর বাইরের তরলের মধ্যে বিভিন্ন পদার্থের এক্সচেঞ্জ হয়। তার মধ্যে দিয়ে মূত্র ঘনত্ব এবং দেহের জলের যে ঘনত্ব তার সাম্যাবস্থা বজায় থাকে। তো এখানে অব্লিগেটরি ওয়াটার অ্যাবজর্পশন হয়, জলের পুনঃশোষণ হয়, যেটা বাধ্যতামূলক। এরপরের যে পোর্শন আসে নেফ্রনের, সেটা হচ্ছে ডিসিটি। হেনরির লুপ থেকে আর সংগ্রাহী নালিকা পর্যন্ত, কালেক্টিং টিবিউল পর্যন্ত এই পুরো যে নালিকাটা সেটা হচ্ছে ডিসিটি। মানে হচ্ছে দূরবর্ত সংগ্রাহী নালিকা, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এই ডিস্টাল কনভলিউটেড টিবিউলের প্রাচীরগুলো যে কোষ দিয়ে তৈরি হয়, সেই কোষগুলোকে বলা হয় ম্যাকুলা ডেন্সা কোষ। কেন বলা হয়? কারণ এই কোষগুলো নিউক্লিয়াসগুলো খুব টাইটলি ঘনভাবে অবস্থান করে থাকে এবং মাইক্রোস্কোপে দেখলে কালো রঙের দেখায়, তাই মানে ডেন্স ঘন আকৃতির দেখায়। তাই জন্য একে ম্যাকুলা ডেন্সা বলা হয়। এবং এই যে ডিসিটির অংশ দিয়ে যখন আমরা বেশি পরিমাণে জল খাবো, তখন এই ডিসি থেকে কম জলের অ্যাবজর্পশন হবে, হয়ে মূত্রের মাধ্যমে বাইরে বেশি পরিমাণে মূত্র নির্গত করে দেবে। আর যখন আমরা কম জল খাবো, তখন এই ডিসিটি দিয়ে জলের অ্যাবজর্পশনটা বাড়িয়ে দেবে, জলের পুনঃশোষণটা বাড়িয়ে দিয়ে ব্লাড স্ট্রিমে জলটা ফিরিয়ে দিয়ে মূত্রের পরিমাণ কমিয়ে দেবে। তো এরকমভাবে দেহে জলের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে হচ্ছে এই ডিসিটির ম্যাকুলা ডেন্সা কোষ, যেটা দূরবর্ত সংগ্রাহী নালিকায় অবস্থান করে। তো ডিসিটি দিয়ে তাহলে ফ্যাকাল্টেটিভ জলের পুনঃশোষণ ঘটে। মানে যে সময় জল দেহে বেশি সেই সময় কম অ্যাবজর্পশন করবে, যে সময় দেহে জলের পরিমাণে কম বেশি অ্যাবজর্পশন করে দেহে জল টেনে আনবে, মূত্রের পরিমাণ কমিয়ে দেবে। এরকমভাবে মূত্রকে রেগুলেট করে হচ্ছে ডিসিটি। যদি এটা না করতে পারতো, তাহলে আমরা জল খেলেই সেটা মূত্রের মাধ্যমে বাইরে নির্গত হতো, তখন তাকে বলা হতো ডায়াবেটিস ইনসিপিটাস, একটা রোগ, যেটা আগেও পড়িয়েছি হরমোন চ্যাপ্টারে। এডিএইচ হরমোন রেগুলেট করে এটাকে। কি রেগুলেট করে এডিএইচ হরমোন? এডিএইচ হরমোন অ্যান্টিডাইউরেটিক হরমোন, যেটা পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়, সেটা এই ডিসিটিতে এসে এই ম্যাকুলা ডেন্সা কোষগুলোকে বলে দেবে তুমি কতটা পরিমাণে জল অ্যাবজর্ব করতে পারবে বর্তমানে। মানে দেহে জল বেশি থাকলে এডিএইচ কম খরিত হবে, ফলে জলের পুনঃশোষণ কম হবে, তার ফলে দেহে থেকে বাইরে মূত্রের মাধ্যমে জল নির্গত হয়ে যাবে। আর দেহে ধরো জলের পরিমাণ কম আছে, তার মানে তখন এডিএইচ খরিত হবে, হয়ে ম্যাকুলা ডেন্সা কোষগুলো থেকে জলের পুনঃশোষণ বাড়িয়ে দেবে, তার ফলে দেহের জলের সাম্যাবস্থা ফিরিয়ে আনতে সাহায্য করে এবং মূত্রের পরিমাণ তখন কমে যায়। এরকমভাবে এডিএইচ ডিসিটির ম্যাকুলা ডেন্সা কোষকে উদ্দীপ্ত করে জলের পুনঃশোষণকে নিয়ন্ত্রিত করতে পারে। এরপরে হচ্ছে কালেক্টিং টিবিউল বা সংগ্রাহী নালিকা। এরকম নেফ্রন থেকে একাধিক এরকম নেফ্রন আছে এরকম বিভিন্ন নেফ্রন থেকে সব ডিসিটিগুলো এসে কালেক্টিং টিবিউলে যুক্ত হয় সংগ্রাহী নালিকা, যেটা দিয়ে কালেক্টিং টিবিউলগুলো আবার এরকম অজস্র কালেক্টিং টিবিউলের মাধ্যমে
যুক্ত হয়ে যেটা তৈরি করে তাকে বলা হয় বেলিনির নালিকা বা ডাক্ট অফ বেলিনি। সেইটা গোবিনীর মাধ্যম দিয়ে বাইরে মূত্রাশয় গিয়ে জমা হয়, দেহের মধ্যেই মূত্রাশয় গিয়ে জমা হয় এবং সেখান থেকে মূত্রনালী দিয়ে বাইরে বেরোয়। কালেক্টিং টিউবিউলের মূত্র পাস করার সাথে সাথে এর কিছু পরিমাণে পদার্থ অ্যাবজর্ব করারও ক্ষমতা আছে, আবার কিছু পরিমাণে পদার্থ আবার ফের পুনরায় সিক্রেট করে দেয়, মানে মূত্রের মাধ্যমে ফের পুনরায় দিয়ে দেয়, যেরকম ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড এগুলো পুনরায় ফের দিয়ে দেয়, অ্যামোনিয়া। তো অ্যাকচুয়ালি সব মিলিয়ে নেফ্রনের বা কিডনির তিনটে প্রধান কাজ। একটা হচ্ছে পরিশোধ করা বা ফিল্ট্রেশন বলে, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন বলে বা পুনঃশোষণ, আর একটা হচ্ছে টিবিউলার সিক্রেশন বা খরিত করে দেয়, কিছু পদার্থ আবার খরিত করে দেয়। তিন ধরনের কাজ সেপারেটলি আস্তে আস্তে আমি বলবো। তার আগে নেফ্রনের গঠন সম্পর্কে ইন ডিটেলস তোমরা পড়ে ক্লিয়ারলি জেনে নেবে। নেফ্রনের গঠনের মধ্যেই আর একটা খুবই ইম্পর্টেন্ট টিকা আকারে প্রায়শই আসে, না হলে শর্ট কোশ্চেনের থেকে দেবেই এই পোর্শনটা থেকে। নেফ্রনের গঠনের মধ্যেই সেটা পড়ে, একটা ছোট্ট জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে জেজি অ্যাপারেটাস কি। জেজি অ্যাপারেটাস কাকে বলে? এর আগে যখন আমি নেফ্রনের গঠন পড়িয়েছি তখন সেখানে বলেছি যে নেফ্রন হচ্ছে মেনলি দুটো পোর্শন দিয়ে তৈরি। একটা হচ্ছে ম্যালফিজিয়ান কার্পাসল, যার মধ্যে থাকে হচ্ছে ব্যামনা ক্যাপসুল, আর থাকে গ্লোমেরুলাস। সেখান থেকে নিকটবর্তী সংগ্রাহী নালিকা বা প্রক্সিমাল কনভুলেটেড টিবিউল, এবং তারপরে হচ্ছে হেনলির লুপ, তারপরে হচ্ছে দূরবর্তী সংগ্রাহী নালিকা বা ডিসিটি গিয়ে হচ্ছে কালেক্টিং টিবিউলে এরকম করে যুক্ত হয়। বৃক্কের মধ্যে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই নেফ্রনের ডিসিটিগুলো পুনরায় পেঁচিয়ে তারা গ্লোমেরুলাসের অন্তর্মুখী এবং বহির্মুখী ধমনিকার সংলগ্ন অবস্থান করে, মানে ডিসিটিটা একেবারে এইরাম জায়গায় চলে আসে, অন্তর্মুখী এবং বহির্মুখী ধমনিকার কাছে অবস্থান করে। সেই অবস্থানে কিছু স্পেশাল টাইপের কোষ অরিজিনেট হয়, তৈরি হয়। যদি আমি পার্টিকুলার এই পোর্শনটা একটা আলাদা চিত্রে দেখাই, তাহলে আমরা দেখতে পাবো, ধরলাম এই হচ্ছে একটা ব্যামান ক্যাপসুল, এটা হচ্ছে ওর পিসিটি, প্রক্সিমাল কনভুলেটেড টিবিউল। এখান থেকে দেহের রক্ত প্রবেশ করছে অন্তর্মুখী ধমনিকা দিয়ে, এবং সেটা বলেছি সূক্ষ্ম সূক্ষ্ম মাইনিউট এরকম সরু সরি রক্তনালিকা বিভক্ত হয়ে 50টা ভাগে বিভক্ত হয়ে ব্লাডের প্রেশার তৈরি হয়। তারপর আবার সব এক জায়গায় হয়ে বহির্মুখী ধমনিকা দিয়ে ইফারেন্ট আর্টেরিওল দিয়ে রক্ত বাইরে বেরিয়ে যায়। আমি কি বললাম, যেই পিসিটি, তারপরে হেনলির লুপ, তারপরে ডিসিটি বেশিরভাগ সময়ের ক্ষেত্রে এই অন্তর্মুখী এবং বহির্মুখী ধমনিকা সংলগ্ন অবস্থান করে। ধরলাম এটা একটা ডিসিটি নালী, যার প্রস্থচ্ছেদের চিত্র আঁকলাম আমি,
মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিসিটি নালী, যেটা প্রস্থচ্ছেদ করে যেটা উপরের দিকে পোর্শন দেখা যাবে, সেই পোর্শনটার চিত্র আমি এখানে আঁকলাম। এটা একটা নালী অ্যাকচুয়ালি, সেটা কেটে ওর ভিতরটা আমি দেখছি। ডিসিটি কি কোষ দিয়ে তৈরি হয়, ডিসিটির প্রাচীরগুলো কি কোষ দিয়ে তৈরি হয় আমি আগেই বললাম। কি কোষ? না, মেকুলা ডেন্সা কোষ দিয়ে ডিসিটি তৈরি হয়। কেন না, ঘন সন্নিবিশিষ্ট নিউক্লিয়াস থাকার জন্যে একে মেকুলা ডেন্সা কোষ বলা হয়। আর এই যে অন্তর্মুখী ধমনিকা যেখান থেকে রক্ত প্রবেশ করে, এর যে প্রাচীর, এখানে সংলগ্ন কিছু স্পেশাল টাইপের কোষ থাকে, সেই কোষকে বলা হয় জেজি কোষ বা জেক্সটা গ্লোমেরুলারি সেল। কেন একে জেক্সটা গ্লোমেরুলারি বলছে? জেক্সটা কথার অর্থ হচ্ছে পাশাপাশি। যেখানেই জেক্সটা লেখা থাকুক না কেন, তার অর্থ হচ্ছে পাশাপাশি। যেটা আমরা বাংলায় পাশাপাশি বলি, সেটাকে জেক্সটা বলা হয়। তো এখানে অন্তর্মুখী ধমনিকা এবং বহির্মুখী ধমনিকার পাশাপাশি ডিসিটিটা অবস্থান করে, মানে দূরবর্ত সংগ্রাহী নালিকা, ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা অবস্থান করে বলে একে বলছে জেস্টা গ্লোমেরুলারি অ্যাপারেটাস বলা হচ্ছে। মানে গ্লোমেরুলাসের সাথে ডিসিটি অবস্থান করছে, গ্লোমেরুলাসের সাথে ডিসিটি অবস্থান করছে। তাহলে দুই ধরনের কোষের কথা বললাম, একটা হচ্ছে জেজি সেল আর একটা হচ্ছে মেকুলা ডেন্সা সেল। মেকুলা ডেন্সা সেল থাকে হচ্ছে ডিসিটির অন্তঃপ্রাচীরে, জেক্সটা গ্লোমেরুলারি সেল থাকে হচ্ছে অন্তর্মুখী ধমনিকার গাত্রে থাকে, এবং বহির্মুখী ধমনিকার গাত্রে অল্প পরিমাণে দেখা যায়। এছাড়া এই ডিসিটি এবং অন্তর্মুখী এবং বহির্মুখী ধমনিকার মধ্যিখানে বৃক্কের ভিতরে, মানে এরকম জায়গায় কিছু কোষ অবস্থান করে, এক্সট্রা সেলুলারি কোষ, মানে গ্লোমেরুলাসের বাইরে কিছু সেল অবস্থান করে, তাকে বলা হচ্ছে লেসিস সেল বা লেসিস কোষ বলা হয় একে বাংলাতে। লেসিস কোষ, ইংলিশেও লেসিস কোষ বলা হয়। এই যে গঠনটা তৈরি হলো, এই গঠনটা নেফ্রনের ভেতরে বহু জায়গায় দেখা যায়। একে বলা হয় জিজি অ্যাপারেটাস বা জেক্সটা গ্লোমেরুলারি অ্যাপারেটাস বলা হয়। বাংলাতে বলা হয় গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র। সন্নিহিত কথার অর্থ হচ্ছে পাশাপাশি। কি ফাংশন করে বা এই স্ট্রাকচার বৃক্কে থেকে কি লাভ হয়? বৃক্কে থেকে যে লাভটা হয় সেটা হচ্ছে এই যে জেজি সেল যেটা তৈরি হয় অন্তর্মুখী ধমনিকার গাত্রে, সেখান থেকে একটা হরমোন নিঃসরণ হয়, তাকে বলা হয় রেনিন হরমোন। বা এই যে লিসিস কোষের নাম বললাম যেটা তৈরি হয়, সেখান থেকে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট রেগুলেটিং একটা ফ্যাক্টর নিশ্চিত হয়, মানে একটা প্রোটিন নিশ্চিত করে, যেটা গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হতে সাহায্য করে। গ্লোমেরুলাস থেকে এই ফিল্ট্রেশনটা হতে সাহায্য করে। তাছাড়া রেনিন হরমোন লেসিস কোষ থেকেও সিক্রেট হতে প্রমাণ পাওয়া গেছে। এই যে আমরা আগে পড়িয়েছি যে বৃক্ক থেকে একটা হরমোন নিশ্চিত হয় যার নাম রেনিন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই জেজি সেল থেকে নির্গত হয়, জেস্টা গ্লোমেরুলার সেল, সেখান থেকে রেনিন হরমোন নিশ্চিত হয়। কী কাজ করে? এর আগের দিন আমি একটা ছক করিয়েছিলাম, র্যাস পাথওয়ে, রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেন পাথওয়ে বা সিস্টেম। সেখানে রেনিন হরমোনের ওই ছকে কাজ আছে, যেখানে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে কনভার্ট করতে সাহায্য করে, যেটা আলটিমেটলি এই নেফ্রন দ্বারা কতটা পরিমাণে সোডিয়ামের পুনঃশোষণ হবে ঘুরিয়ে সেটা রেগুলেট হয়। তাহলে এই রেনিন হরমোন ক্ষরণ করে হচ্ছে জেজি সেল। জিএফআর এবং রেনিন সিক্রেট করে লিসিস কোষ। ম্যাকুলা ডেন্সা কোষ থেকেও গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আর এক ধরনের প্রমোটিং ফ্যাক্টর নিশ্চিত হয়, যেটা গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন রেটকে নিয়ন্ত্রণ করে। তাহলে জেজি অ্যাপারেটাস টিকা আকারে আমরা মুখস্থ করব, এবং সাথে অবশ্যই চিত্র আঁকতে হবে। বইতে এই চিত্র আছে, 17.11 চিত্র তোমরা মুখস্থ করবে।
চিত্রের সিরিয়াল নাম্বার অনেকের বইতে সমান নাও হতে পারে, বাট দেখবে পরিষ্কার করে লেখা আছে গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্রের চিত্র। তাহলে আজকে তোমরা বৃক্কের গঠন সম্পর্কে ইন ডিটেলস যাবতীয় কিছু আছে ছবি এঁকে সব মুখস্থ করে ফেলবে, সাথে জিজি অ্যাপারেটাসটা ক্লিয়ারলি যেন সবার লেখার মতন মুখস্থ না করে বুঝে রাখবে, যে যেটাই আসুক না কেন আমার নিজের বোঝা থেকে আমি ছবি এঁকে লিখে দিতে পারবো কী কী দিয়ে গঠিত হয় আর সেখানে অবস্থিত কোষগুলো কী ফাংশন করে, এটুকু জানলেই হবে। থ্যাংক ইউ।